ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্প নয়ন বাগদি। মুখ্য ভূমিকায় গল্পের কথক এবং নয়ন বাগদি। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, নয়ন বাগদির ভূমিকায় রূপম সিংহ এবং কথকের বাল্যকালের চরিত্রে মেরাক দাস। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা নয়ন বাগদি। ঠ্যাঙারের কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতন যারা বুড়ো তারা দেখেছেও অনেকে। 50-60 বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ আমার ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যের পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনই নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত। হাতে থাকতো বড় বড় লাঠি আর কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে, তাকে বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। অভ্যর্থতার সন্ধ্যা। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপরে মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করে দিত। এদের ভাবনা চিন্তা বাজবিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরবার বাতিক ছিল বড় বেশি। অবশ্য মস্ত ব্যাপার নয়, ওই পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম আমি। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী, কোথাও কোমরের বেশি জল নেই, সমস্তই শৈবালে সমাচ্ছন্ন। তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক, সেইখানে এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো। বড়শিতে টোপ গেঁথে সেইগুলি ধরায় আমার ছিল বড় আনন্দ। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি যে কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ পড়ে আছে। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙারেরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত। এর জন্য আমরা কখনো পুলিশ আসতে দেখিনি, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এসব ঝঞ্ঝাট আবার কে করে? তারা চিরদিন শুনে আসছে যে পুলিশ ঘাঁটাতে নেই। তার ত্রিসীমানাতে যাওয়াও বড় বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এই দৃশ্য যদি কারো চোখে পড়ত, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে এসে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে মুখ আঁচিয়ে ধুয়ে ঘরে ফিরে যেত। সকালে মরার চিহ্ন অবধি থাকতো না। একদিন আমার নিজেরও হয়তো এই দশাই ঘটত, কিন্তু ঘটতে পেল না। সেই গল্পটাই বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি আমি। কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুমাকে বলছে, গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। ঠাকুমা নয়নচাঁদকে বড়ই ভালোবাসতেন। জিজ্ঞেস করলেন, হঠাৎ টাকার কি দরকার হলো রে নয়ন? সে বললে, একটি ভালো গরু আনবো দিদি। বসন্তপুরে পিসিমার বাড়ি, পিস্তুত ভাই বলে পাঠিয়েছে 4-5টা গরু নাকি যে রাখতে পারছে না।
আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুরমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম যে বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম আমি। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে বসন্তপুর যেতে হবে। মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পেছনে চেয়ে নয়ন দেখে আমি। ভয়ানক রাগ করলে সে, বললে আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে, তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজিই হলাম না। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনলে না। আমাকে জোর করে ধরে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্নাকাটিতে ঠাকুরমা একটু নরম হলেন বটে, কিন্তু নয়নচাঁদ কিছুতেই সম্মত হলো না। সে বললে, দিদি, যেতে আসতে কোষ অষ্টেক পথ বই নয়। জ্যোৎস্নার রাত স্বচ্ছন্দে নিয়ে যেতেই পারতাম, কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো, কি করবো বলো তো দিদি? পথে ভয়টা কি তা এ অঞ্চলের সবাই জানে। ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন, বললেন, না না, কখনো না। শোন, যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টার মশাইকে কিন্তু চিঠি লিখে পাঠাবো আমি। তিনি তখন 50 গা বেদ দেবে, দেখিস কেনে। নিরুপায় হয়ে আমি তখন অন্য একটা ফোন দিয়ে আটলাম। নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসছি বলে তেল মেখে গামছা হাতে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বনজঙ্গল এবং আম কাঁঠালের বাগানের ভেতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানে আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে, ঠিক সেইখানটাতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। মিনিট 10 পরে দেখি নয়ন হাসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে, আর তারপর আমি কি করে এসেছি তাই শুনে হেসে ফেললে। বললে, চলো ঠাকুর, যা অদৃষ্টে আছে তাই হবে। এত দূরে এসে তো আর খালি হাতে ফিরতে পারিনি। চলো চলো চলো, এবার পা চালিয়ে চলো দেখি। নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোচার খুঁটে বেঁধে দিল। খেতে খেতে প্রায় দুপুরবেলা। দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম। পিসির অবস্থা বেশ সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট নদী, কিন্তু জল আছে। জোয়ার ভাঁটা খেলে সেখানে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় ছিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে। খাওয়া শেষ হলে নয়নের পিসি বললে, ছেলে মানুষ 4-5 ক্রোশ হেঁটে এসেছে, আবার যেতেও তো হবে। এখন একটু শুয়ে ঘুমুক, তারপর বেলা পড়লে যাবে। তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন 4টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে তেমন কিছু বললে না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় সে প্রণামী বলে পিসিকে 5টা টাকা দিতে গেল, কিন্তু তিনি তা নিলেন না, ফিরিয়ে দিলেন। বললেন, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তাড়া। নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে তো আর দ্রুত চলা যায় না। ক্রোশ 2 যেতে না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ বট আর পাকুড় গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে রয়েছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই, তুমি আমার বাঁ দিকে এসো, তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কেন নয়নদা? না, এমনি, চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুই পাশের বনজঙ্গল যখন আরও ঘন হয়ে এলো,
বহু প্রাচীন সুবৃহৎ পাকুড় গাছের সারি মাথার উপরে পাতার অবিচ্ছন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো এসে পড়ে। সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে, তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে এসে। এমনই সময় সুমুখে 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো। বাবা গো, মেরে ফেললো গো, কে কোথায় আছো? রক্ষা করো, রক্ষা করো, মেরো না। আর সঙ্গে সঙ্গে লাঠির ধূপধাপ দুমদাম শব্দ, আর তারপরেই সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে, যা, শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়নদা? একটা মানুষ। এই বলে কিছুক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর কি যেন ভাবলে, তারপরে বললে, চলো চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে এগোই। গরু বাঁয়ে, নয়নদা আমার ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে আমি শুনে আসছি, দেখে আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলেও বুঝলাম সমস্তই। কে কোথায় আছো রক্ষা করো, এই কথাটা তখনও আমার দোকানে বাজছে। আমি ভয়ে ভয়ে বললাম, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাবো কেমন করে? মারা যদি? না দাদা ভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙারে কিনা, ও আমাদের দেখলেই পালাবে। ওরা ভারী ভীতু। গরু, আমি আর নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি, এমনই অবস্থা আমার। গাছের ছায়া, ধুলোর আঁধারে এতক্ষণ কিছুই দেখা যায়নি। 15-20 হাত এগিয়ে চোখে পড়ল জনা 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকুলো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে, সে কি ভয়ঙ্কর গলা তার! সে বললে, খবরদার বলছি তোদের, বামুনের ছেলে সঙ্গে আছে। পাবড়া ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। কেউ জবাব দিলে না। আমরা আরো খানিকটা এগিয়ে গিয়ে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তার ধুলোয় পড়ে। অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে তার মুখটা দেখে হায় হায় করে উঠল। ইস, হায় 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 হায়, কিভাবে মেরেছে! একে তো বাঁচাতে পারবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাঁধের ভিক্ষের ঝুলিটা তখনও তার কাঁধেই আছে, কিন্তু চালগুলো ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটি লাঠির খায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো, বললে, ওরে নরকি, নরকের কীট, তোরা মিছিমিছি এক বৈষ্ণবের প্রাণ নিলি, এ তোরা কি করলি? তার ক্ষণিক পূর্বের ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া এলো না। নয়নের এ দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে এসে জলগ্রহণ পর্যন্ত করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে নয়নদা। প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে সে। তার বৈষ্ণব হওয়ার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেটুকু বলে রাখি। এখন
তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন সে 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজতবাস করে। ঠাকুমার এক পিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল। তাকে দিয়ে বহু তদবির এবং অর্থ ব্যয় করে ঠাকুমা ওকে খালাস করেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে। সেই দিন থেকে নয়নদা গোড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসে আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা স্পর্শ করবার অধিকার নেই। যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত নয়নদা। তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁইয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুরন, আশীর্বাদ করো যেন এবারে মোড়ে সৎ জাত হয়ে জন্মায়, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি। ঠাকুরমা সস্নেহে হেসে বলতেন, নয়ন, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়েই জন্মাবি বাবা। নয়নের চোখ সজল হয়ে উঠত। সে বলতো, অত আশা করিনি দিদি, পাপের আমার শেষ নেই, সে কথা আর কেউ না জানুক, তুমি জানো। তোমার কাছে কিচ্ছু গোপন করিনি। ঠাকুমা বলতেন, সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন। তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে বল দেখি? এ পথ কখনো ছাড়িস নে রে বাপ, পরকালের ভাবনা নেই তোর। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুমা হেঁকে বলতেন, কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন, ভুলিস নে যেন। এসব আমি নিজের চোখে দেখেছি, কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ এবং বিচলিত হবে তাতে তো বিস্ময়ের কিছু নেই। সে বললে, নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধ্যার বেলা ঘরে ফিরছিল, ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? 2-4 ঘন্টার বেশি তো পাবি না। ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি। এইবার গাছের আড়াল থেকে জবাব এলো, 2-4 ঘন্টায় বা কে দেয় রে? তোর 14 পুরুষের ভাগ্যি যে যাত্রায় বেঁচে গেলি, ধর্মকথা শোনাতে হবে না, পালা। বটেরে হারামজাদা। কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতন গর্জে উঠল। বললে, পালাবো তোদের ভয়ে। তখন ট্যাঙ্ক থেকে 5টা টাকা বের করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে নয়ন বললে, না, এতগুলো টাকার মায়া ছাড়িস রে, বলে দিলাম। পারিস সবাই একসঙ্গে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দি, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সবকটাকে জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে যাব। শীতলার নয়ন ছাতি আমি, নয়ন ছাতি, আর কেউ নয়। বলি নাম শুনেছিস না এমনিতে লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস? হারামজাদা শিয়াল কুকুরের বাচ্চারা। গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিয়ে বললে, কিরে আসবি না? আয় 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 আয়, টাকাগুলো নিয়ে যা। নিবি না নাকি আগে আমি টাকাগুলো ঘরে নিয়ে যাবো? হ্যাঁ, কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে সেইগুলিকে কুড়িয়ে সংগ্রহ করে বললে, চলো দাদা, এবারে ঘরে যাই। রাত হয়ে এলো, তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন। ওরা সব শিয়াল কুকুরের ছানা বইতো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি একখানা ছিপ হাতে তেড়ে গেলে সবাই ছুটে পালাবে দাদা ভাই। চলো চলো। ইতিমধ্যেই আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল। আমি বললাম, আমি যাবো তেরে নয়নদা। নয়ন হেসে ফেললে।
বললে, থাক গে দাদা ভাই, কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে থাকলাম। নয়নের মুখে কোনো কথা নেই। আমরা কখন গিয়ে পৌঁছাবো? আমার একটা প্রশ্নেরও সে হাঁ বা না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। বলল, দাঁড়াও দাদা ভাই, চোখে দেখেছি, চোখে দেখে তো ছেড়ে যাওয়া যায় না। বামন বষ্টমের প্রাণ নেওয়া সুবোধ আমি দেব। কি করে শোধ দেবে নয়নদা? এক বেটাকেও কি ধরতে পারবো না দাদা ভাই? যদি পাই না, দুজনে মিলে একেবারে ঠেঙিয়ে মারবো। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। এ এক নতুন ধরনের খেলার মতন। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব মিছে তো। নয়নদা যেতে দিলে না, নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। আমি বললাম, নয়নদা, তুমি বেশ কয়েকবার তাকে ধরে থেকো, আমি একাই ঠেঙিয়ে মারবো। কিন্তু আমার ছিপটা যদি ভেঙে যায়? নয়ন পুনরায় হেসে বললে, ছিপের ঘায়ে মরবে না দাদা, এই লাঠিটা নাও। গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি দু এক বেটাকে ধরে আনছি। কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন। হ্যাঁ, আমি আসছি। না, ভয় কি? এই যে আমার হাতে লাঠি আছে। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে। তার বড় লাঠিটা রইল তার ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙারেরা ঠাউরে ছিল যে আমরা চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখিরির ট্যাঁক হাতড়ে আর ছুলি ছেড়ে তারা দেখছিল যে কি আছে তার কাছে। হঠাৎ একজনের চোখ পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সভয়ে চিৎকার করে উঠল সে, এই কে দাঁড়িয়ে ওখানে? আমি নয়ন সাথে। দাঁড়িয়ে থাক, ছুটে পালাবে কি মরবে? কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলি পায়ের ছুটোছুটি শুনতে পেলাম, এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আর্তস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ল। পালাবে আমার কাছ থেকে? আমি নয়ন সাথে। নয়ন চেঁচিয়ে বললে, এক বেটারে পেয়েছি দাদা ভাই, আরগুলো পালিয়েছে। শুভ সংবাদে আমি সেখানে দাঁড়িয়েই লাফাতে লাগলাম। আমি চেঁচিয়ে বললাম, কে ধরে আরো নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো, তুমি মেরে ফেলো না জানো? না দাদা, তুমি মেরো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো। বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, আর তার পেছনে আসছে নয়নচাঁদ। কাছে এসে হাউমাউ করে কেঁদে আমার পা জড়িয়ে ধরলে লোকটা। নয়ন তাকে এক টান মেরে উঠে দাঁড় করিয়ে দিল। এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি লাগানো, আর তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া। যেমন রোগা তেমনই লম্বা, পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া। তখনও কাঁদছিল লোকটা। তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বললে, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞেস করছি তা সত্যি জবাব দে। কজন ছেলে? তাদের কি নাম? তাদের ঘর কোথায়? লোকটা প্রথমে কথাই বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে তার সঙ্গীদের নাম ধাম সব গড়গড় করে বলে গেল। নয়ন বললে, সব মনে থাকবে, কিচ্ছু বলবো না। এখন বলতো, এই বষ্টুম ঠাকুর পড়ে গেলে তুই ক ঘা বাড়ি দিয়েছিলি? 5-7 ঘা হবে বোধহয়। নয়নচাঁদ দাঁত কর্মর করে বললে, আচ্ছা,
5-7 ঘাই সই। এবার ঠিক তেমনি করে শো, যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। শো দাদা ভাই, এগিয়ে এসো। এই ঘেঁটে দিয়ে 5-7 ঘাই সাবার করা চাই, কিন্তু দেখবো কেমন হাতের জোর তোমার। তুই বেটা দেরি করছিস কেন? শুয়ে পড় বলছে। শো শো বলছে। উপর হা, উপর উপর হা, উপর হা, শালা হারামজাদা। দেরি করো না দাদা ভাই, মাথা তাক করে মারো, 2-3 ঘাড় বেশি লাগবে না। নয়নদার গলার স্বর গেল বদলে, চোখ মুখ যেন অন্য কারোর। চেহারা দেখে গায়ে কাঁটা দিল আমার। নতুন খেলা শুরু করব কি ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা। পারবে না? তবে তবে আমি শেষ করে দিই। না নয়নদা, ওকে মেরো না। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল, আর নড়ে চড়েনি, প্রাণ ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত বলেনি। আমি বললাম, চলো ওকে বেঁধে নিয়ে থানাতে ঢুকিয়ে দিই। শুনে নয়নদা যেন চমকে উঠল। হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে, তারা ওকে ফাঁসি দিক, যেমন করবো তেমনি ফল। নয়ন খানিকক্ষণ চুপ করে চেয়ে রইল, আর তারপরে একটা লাঠির ঠেলা দিয়ে তাকে বলল, হোয়াট বলছে? কিন্তু কোনো সাড়া নেই। নয়ন বলল, বেটা মরে গেল নাকি? যে দুর্বল সিং, 2 দিন হয়তো পেটে এক মুঠো অন্নও নেই, আবার পথে এসেছে লোক ঠ্যাঙাতে। এই যা যা বেটা, যা দূর ওট ওট, ঘরকে যা যা। সে কিন্তু তেমনই পড়ে রইল। দাঁড়াও দেখি। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে দেখে বললে, না না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। ও জ্ঞান হলে আপনি ঘরে চলে যাবে। চলো দাদা, এবার আমরাও যাই, অনেক দেরি হয়ে গেল, ঠাকুমা ভাববে। চলো চলো চলো। পথে যেতে যেতে আমি বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরে দিলে বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। কোন করলে ফাঁসি হয় আমাদের পড়াগুলোতে লেখা আছে। আছে নাকি দাদা? আচ্ছা, বইকে চলো না বাড়ি, আমি তোমাকে বই খুলে দেখিয়ে দেব। নয়ন বিস্ময়ের ভান করে বললে, বলো কি দাদা? একটা মানুষ মারার বদলে আরো একটা মানুষ মারা? হ্যাঁ তাই তো, আমরা পড়েছি যে, সে তো তার উচিত সাজা। কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়ন হঠাৎ জবাব দিলে না, একটু ভেবে বললে, বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষে এ অন্যায় করে, সে তত্ত্ব আমি সেদিনও জানিনি, আজও না। তবু এই কথাটাই আমি ভাবতে ভাবতে খানিকটা পথ চলবার পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে তো আবার মানুষ মার? না দাদা, আর মারবে না। আমি বেঁচে থাকতে এই কাজ ওরা আর কখনো করবে না। জবাবটাতে বেশ প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনোপুত। আমি বললাম, কিন্তু ওরা বেঁচে গেল তো, শাস্তি তো হলো না? নয়ন অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। সে বললে, কি জানি, হবে হয়তো একদিন। পরক্ষণেই সচেতন হয়ে সে বললে, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুরমা জানে। তুমি বড় হয়ে তাকে একদিন জিজ্ঞাসা করো। আমার কিন্তু বড় হওয়ার সবুর সইল না। বাড়িতে পা দিয়ে ঠাম্মা আজকে কি হয়েছে জানো তো? সমস্ত বিবরণ, শুধু ওই হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙাড়ে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম।
যে গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ডই না ঘটেছিল। আগাগোড়া মন দিয়ে শুনে কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন ঠাকুমা। নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা কথা শেষ হতেই টাকা 5টি ঠাকুমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনি পেলাম গো, তোমার টাকা তোমার কাছে ফিরে এলো দিদি। না নিলেন পিসিমা, না নিলে তোমার মেজ বউয়ের ভাইদের দল পথে। ঠাকুমা একটু হেসে বললেন, দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমি নেব না নয়ন, ও তো ঠাকুরের ভোগে লাগাকে যা। কিন্তু একটা কথা আজ তোকে আমি বলি নয়ন, এখনো তেমন ভোষ্ট মতে তুই পারলি নে বাপ। কেন দিদি? তারা কি টাকা বাঁচিয়ে লোভ ভোলায়? আচ্ছা ধর, যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলে আরো গোটা 5-6 মরতো। সবই তো জানো দিদি, তাতে নয়নের পাপের ঘোড়ার আর কতটুকুই বা ভার চাপত। চলি দিদি, চলি। ঠাকুমা চুপ করে রইলেন। এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানে নয়ন নিজে, কিন্তু সেও আর কিছু বললে না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল নয়ন চাঁদ। এতক্ষণ আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্প নয়ন বাগদি। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। নয়ন বাগদির ভূমিকায় রূপম সিংহ, কথকের বাল্যকালের চরিত্রে মেরাক দাস, ঠাকুমা প্রাণবী বোস, দিদিমা সুকন্যা ব্যানার্জি, ঠ্যাঙাড়ে সমী শুভ্র গাঙ্গুলি, গল্পে সূত্রধার এবং পথিকের চরিত্রে আমি সৌম্য, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সন্দীপ দেবনাথ ও সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।